বেশি চাইল্ড নেই তো, দেখে না বাইনারি ট্রি, তাহলে ওটা একটা, তাই তো নাকি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ বেশ, ভেরি গুড। দেন এইবার আমি আসি, একটা সার্চ করব, এই বাইনারি ট্রিটার উপরে একটা সার্চ করব। তাহলে ধরো আমি যদি এই বাইনারি ট্রি এর মধ্য থেকে 30 আছে কি নেই, এই বাইনারি ট্রি এর মধ্যে 30 আছে কি নেই, এটাকে যদি আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে কতগুলো অপারেশন করতে হতে পারে, মানে কতগুলো কম্পারিজন করতে হতে পারে, কেউ বলতে পারবে? যদি এই বাইনারি ট্রিটার মধ্যে 30 আছে কি নেই, এইটা আমাকে চেক করতে হয়, কতগুলো আমাকে কম্পারিজন করতে হয়। আমান, কতগুলো করতে হবে? কতবার সার্চ করার পরে আমি বুঝতে পারবো যে এখানে 30 আছে বা নেই আদৌ? কটা সার্চ করতে হবে? আমান, 13টা। আমান বলছে 13টা সার্চ করতে হবে। এশা কি বলছে, কটা সার্চ করতে হবে? হ্যাঁ স্যার, 13টা, যতগুলো নোট থাকবে ততগুলো। সবাই কি অ্যাগ্রি করছো? 13টাই কি সার্চ করতে হবে নাকি কম বেশি করলেও হবে? হিল্লোল, কটা সার্চ করতে হবে? স্যার 30 আছে, 1 এর পরে 2টা তো আর দেখার দরকার নেই, কারণ 2টা তো স্মল আছে। 3টা চেক করে দিয়ে 3 এর পরে 7, দিয়ে 7 থেকে 14। কি আমি বুঝলাম না, বলো। 1 এর পরে 3টা চেক করবো, কারণ 2টা তো স্মল আছে 30 থেকে। 3টা যেটা আছে, মানে 3টা 2 এর থেকে বড় আছে, 3টা গিয়ে তারপর 7 এ, তারপর 14, এরকম ভাবে চেক করবো। কেন? কারণ গ্রিডি টেকনিকটা দিয়ে করবো, করলে এরকমই তো হবে। গ্রিডি টেকনিক আবার কি? আমার এখানে 1 আছে, 1-এর পরে আমি তো 2-কেও সার্চ করতে পারি, 3-কেও সার্চ করতে পারি, মানে তুমি 2-কে করবে অথচ 3-কে করবে না, সেটা কেন? তাহলে 13টাই হবে। 13টাই হবে, তাই না? তার মানে আমার একটা বাইনারি ট্রিতে কোনো একটা এলিমেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য যতগুলো নোড আছে সবার সাথেই, ওয়ার্স্ট কেসে সবার সাথেই আমাকে কম্পেয়ার করতে হবে। তো এবার যদি আমার কাছে 1000টা নোট থাকে, 1000 বার চেক করতে হবে। 1 লাখ থাকলে 1 লাখ করতে হবে, এবং এই সাইজটা যতই বড় হোক না কেন, তত বেশি আমার সার্চ যে এরিয়া, আমার যে সার্চ স্প্যান, সেটা তত বাড়তে থাকবে যত বেশি এলিমেন্ট থাকবে। এই প্রবলেমটাকে বেসিক্যালি সলভ করার চেষ্টা করেছে বিএসটি, বাইনারি সার্চ ট্রি। ওকে, তাহলে বাইনারি সার্চ ট্রিকে কেন ইন্ট্রোডিউস করা হচ্ছে? যাতে করে ও বাইনারি ট্রিকে আরো সার্চ, আমি বলবো সার্চ এফিসিয়েন্ট করতে পারে, তার জন্য বিএসটিটাকে মার্কেটে আনা হচ্ছে। তো বিএসটি কি বলছে? বিএসটি বলছে যে ধরো তোমার কাছে 10টা এলিমেন্ট আছে বা 10টা কি আছে, বাইনারি ট্রিতে কোনো নাম্বার ইনসার্ট করলে তাকে আমরা কি বলছি। সাপোজ তোমার কাছে 10টা কি আছে বা 10টা নাম্বার আছে বা 10টা ইন্টিজার আছে, তাহলে বলছে প্রথম যে ইন্টিজারটা তোমার কাছে আছে, দ্যাট উইল বি দি রুট অফ বিএসটি। ভালো করে বোঝো,
ধরো একটা অ্যারে, 10টা আইটেমের একটা অ্যারে, সেই অ্যারের প্রথম যে আইটেমটা, সেই আইটেমটা হবে বিএসটির রুট। ওকে, এবার একটা প্যারেন্টের দুটো চাইল্ড হতে পারে, একজন বাঁ দিকে যাবে, একজন ডান দিকে যাবে। তাহলে বাঁ দিকে যে যাবে বলছে রুটের থেকে যার ভ্যালু কম, রুটের থেকে যার ভ্যালু কম সে যাবে রুটের বাঁ দিকে, আর রুটের থেকে যার ভ্যালু বেশি সে যাবে রুটের বাঁ দিকে, ডান দিকে। এবং যে কোনো অর্ডিনারি নোডের ক্ষেত্রেও তাই। ধরো নোডের ভ্যালু যদি 5 হয়, তারপরে যদি তোমার কাছে থাকে 3 আর 7, তাহলে 3 হয়ে যাবে 5-এর লেফট চাইল্ড, আর 7 হয়ে যাবে 5-এর রাইট চাইল্ড। এইরকম ভাবে ওরা বলল যে বিএসটিটাকে ডেভেলপ করতে হবে, বাইনারি সার্চ ট্রিটাকে ডেভেলপ করতে হবে, যাতে কোনো প্যারেন্ট নোড তার বাঁ দিকে যে থাকবে তার ভ্যালু সবসময় প্যারেন্ট নোডের থেকে কম, এবং ডান দিকে যে থাকবে তার ভ্যালু সবসময় প্যারেন্ট নোডের থেকে বেশি। এইভাবে করে প্রথমে আমরা একটা বাইনারি সার্চ ট্রিকে ডেভেলপ করব। ডেভেলপ করার পরে তারপরে আমরা আবার নতুন করে সার্চ করে দেখব যে সার্চিং টাইম অপটিমাইজ করা গেল নাকি গেল না। তো এই রুলটা ফলো করে তোমাদেরকে আমি এখন একটা লিস্ট পাঠাচ্ছি, এই লিস্ট অনুযায়ী তোমরা একটা ট্রি তৈরি করে আমাকে এক্ষুনি ঝটপট ছবি এঁকে পাঠাও। আমি চ্যাট বক্সে দিচ্ছি লিস্টটা। দেখো আমি নাম্বারের লিস্টটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই লিস্ট অনুযায়ী তোমরা আগে একটা বিএসটি জেনারেট করো, বিএসটিটাকে জেনারেট করে আমাকে জলদি ছবি পাঠাও। হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করে এই ছবিটা তৈরি করে পাঠাও। দেন আমরা ডিসকাস করব যে এইটা করার ফলে কি লাভ হলো বিএসটিটা করার ফলে। একদম ঠিক করেছে, বেশ।
তাহলে আমাদের কাছে ট্রিটা তৈরি হয়ে গেল। তাহলে এবার আমাকে যদি কেউ বলে যে এইখানে সাপোজ 100 আছে কিনা সার্চ করে বলো 100, তাহলে এটা সার্চ করার জন্য আমার কতক্ষণ সময় লাগবে? তাহলে সার্চ করার জন্য আমার কতক্ষণ সময় লাগবে? জলদি জলদি বলো, জলদি। স্যার 6। 6। তার মানে সেটা আগের বারের থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে? কম। কেন কম হচ্ছে? কারণ এখানে একটা সাবট্রি পুরো বাদ চলে যাচ্ছে, মানে আমি করতে হচ্ছে না আমাকে লেফট সাবট্রিটা। রাইট, তার মানে একটা পোর্শন বাদ চলে গেল। কি বোঝা গেল? তো যখনই আমরা বাইনারি সার্চ ট্রি ইউজ করি সার্চিং স্কিমের জন্য আমাদের খুব এটা হেল্পফুল হয়। এতে করে কি হয়, অর্ধেকের বেশি নোটস তোমাকে আর সার্চই করতে হয় না, সেগুলো বাদ চলে যাচ্ছে। কিভাবে বাদ যাচ্ছে? কারণ ধরো আমি যদি 100 কে খুঁজতে যাই, তাহলে 13 এর বাঁদিকে আমি জানি যেহেতু বিএসটি তে 13 এর বাঁদিকে 13 এর থেকে ছোট সংখ্যাই থাকবে, তাহলে আর 13 এর বাঁদিকে আমার গিয়ে লাভ নেই। এগেইন 14 এর বাঁদিকে গিয়ে লাভ নেই, এগেইন 34 এর বাঁদিকে গিয়ে লাভ নেই, এগেইন 56, 72, 89 এন্ড সো অন, এদের কারোরই বাঁদিকে গিয়ে আমাদের কোনো লাভ নেই। তাহলে আমার লাভটা কোনখানটায় আছে? আমার লাভটা হচ্ছে যদি কোনো নাম্বারকে আমি খুঁজতে যাই, তাহলে খুব সহজেই এই ট্রি এর অনেকগুলো নোটকে আমি ট্রাভার্স না করে তাদেরকে বাদ দিয়ে দিতে পারি আমার হিসেব থেকে। এতে করে সার্চ অপারেশনটা অনেক কমে গেল। তো সার্চ অপারেশন যত কমে যাবে তত কম সময়ে তুমি সার্চ করে রেজাল্টটাকে জেনারেট করতে পারবে। এইরকম যেখানেই অনেক বেশি ডেটা নিয়ে ডিল করা হয়, অনেক বেশি ফাইল নিয়ে ডিল করা হয়, সেই সব জায়গাতেই আমরা এইরকম বাইনারি সার্চ ট্রি অনেক জায়গায় আমরা ইউজ করে থাকি, যার ফলে খুব তাড়াতাড়ি আমরা সার্চ করে সেইটা আমরা অ্যান্সার দিতে পারি। ওকে, ফাইন। এবার কথা হচ্ছে যে তাহলে বাইনারি ট্রি থেকে বিএসটি তে এলাম, তাতে করে সার্চটা আমাদের অপটিমাইজ হলো, ডেফিনেটলি সেটা ঠিক কথা। কিন্তু এইটা কি একেবারেই ফুল প্রুফ? মানে বিএসটি দিয়ে কি আমি সবসময় এনশিওর করতে পারি যে কখনো এন টাইমস অপারেশন করতে হবে না এনখানা নোডের জন্য? কি মনে হয়, বিএসটি দিয়ে কি আমরা সবসময় এটাকে এনশিওর করতে পারবো? স্যার যদি লেফট সাবট্রিটা এমটি থাকে তাহলে তো এনখানেই করতে লাগবে। মানে কি, মানেটা বুঝিয়ে বলো, একটা এক্সাম্পল দাও। মানে লেফট সাবট্রিতে যদি কোনো নোড না থাকে, মানে তাহলে সব তো নোডগুলো যদি রাইটেই থাকে এরকম বলছো? হ্যাঁ, সব রাইটেই থাকে, তাহলে তো এনটাই থাকবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে তোমার কাছে যে ইন্ডেক্স গুলো আসছে বা লিস্টে যে ইন্ডেক্স গুলো আছে তারা অলরেডি সর্টেড ইন্ডেক্স বা রিভার্সলি সর্টেড ইন্ডেক্স, মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে, তাহলে তারা সবসময় আইদার রুটের বাঁ দিকে অ্যাড হতে থাকবে অর রুটের ডান দিকে অ্যাড হতে থাকবে। ইন দোজ কেসেস যেটা ঘটনা ঘটবে, তোমাকে আবার সেই এনখানা সার্চ করতেই হবে, আবার এনখানা সার্চ করতে হবে। এই ধরনের ট্রি গুলোকে আমরা বলি লেফট অর রাইট স্কিউ ট্রি, লেফট অর রাইট স্কিউ ট্রি, লেফট অর রাইট স্কিউ ট্রি। আমি চ্যাটে পাঠালাম, কিরকম এক্সাম্পল হতে পারে? সেরকম হতে পারে 1 2 3 4 5 6 7 8, এরকম একটা ট্রি যদি জেনারেট করি আমরা, তাহলে দেখা যাবে পুরোটাই ডান দিকে যাচ্ছে। এটা হচ্ছে রাইট স্কিউ ট্রি এর একটা এক্সাম্পল, পুরো ট্রিটাই ডান দিকে
ফেলে আছে। তাহলে এখানে থেকে যদি আমি বলি 100-কে সার্চ করব, তাহলে আমাকে 8খানা অপারেশন করতেই হবে, 8খানা আমাকে সার্চিং করতেই হবে। তো এই পার্টিকুলার এক্সাম্পলস গুলোতে যেখানে ও বললো যে লেফট সাব ট্রি বা রাইট সাব ট্রি যদি এমটি হয়, তাহলে কিন্তু আবার আমাদের বাইনারি সার্চ ট্রি ফেল করে গেল। বাইনারি সার্চ ট্রিটা ফেল করে গেল কেন? কারণ আবার দেখা যাচ্ছে যে এনখানা অপারেশন তোমাকে করতে হবে। এবার এই প্রবলেমটাকে সলভ করার জন্য তখন আমরা আবার আরেকটা নতুন ট্রিকে নিয়ে এলাম, যে ট্রিটাকে বলা হচ্ছে এভিএল ট্রি। যে ট্রিটাকে বলা হচ্ছে এভিএল ট্রি বা হাইট ব্যালেন্স ট্রি। হাইট ব্যালেন্স মানে যখনই দেখা যাচ্ছে একদিকে হাইট বেশি বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা তৎক্ষণাৎ ব্যালেন্স করে দিচ্ছি। ওকে, বলা হয় হাইট ব্যালেন্স ট্রি। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল কিছু অর্ডিনারি ট্রি, যেখানে একটা রুট অনেকগুলো বা একটা নোড অনেকগুলো চিলড্রেনকে হোল্ড করতে পারতো। তারপরে হলো বাইনারি ট্রি, যেখানে একটা নোড ম্যাক্সিমাম দুটো নোডকে হোল্ড করতে পারে। তারপরে হলো বাইনারি সার্চ ট্রি, যেটা আমাদেরকে সার্চের ক্ষেত্রে কিছুটা সুবিধা দিচ্ছে, কিন্তু স্পেসিফিক কিছু জায়গা ছাড়া। সেইখানের পরে এলো হচ্ছে হাইট ব্যালেন্স ট্রি, যেটা সবসময় এরা বলছে যে হাইটটা এমন ভাবে ব্যালেন্স করবে যাতে অপারেশন কখনোই এনখানা করতে না হয়, সেরকম ভাবে ব্যাপারটাকে ব্যালেন্স করে রাখবে। সেটাই আমরা দেখবো হাইট ব্যালেন্স ট্রি। শুভদীপ আছো? শুভদীপ? শুভদীপ নেই? শুভদীপ কল জয়েন করেছিল না? শোনা যাচ্ছে? আমি যে বলছি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। না, মনে হয় জয়েন করেনি। আচ্ছা, জয়েন করেছিল আমার মনে হলো, একবার দেখলাম। আচ্ছা আমান, আমি আর একটা লিঙ্ক পাঠাচ্ছি, এটা একটু তোমার কম্পিউটারে শেয়ার করো। আমি স্ক্রিনটা শেয়ার করো এই লিঙ্কটা, আমরা হাইট ব্যালেন্স ট্রিটা দেখে নিই। হ্যাঁ বেশ, ওকে। এবার আমি একটু বলে দিই ব্যাপারটা। তুমি আগে অ্যানিমেশন স্পিডটাকে একটু কম করে দাও। তলায় দেখো অ্যানিমেশন স্পিড বলে লেখা আছে। ওখানে নয়, বাঁদিকে দেখো, বাঁদিকে ওই যে অ্যানিমেশন স্পিড, হ্যাঁ ওটাকে বাঁদিকে, হ্যাঁ ব্যাস ঠিক আছে। আর অত কমিয়ে না, অত কমিয়ে না, অত কমানো হবে না। মাঝামাঝি রাখ। ব্যাস ঠিক আছে, চলো। এবার এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে ইনজার্ট, যখনই আমি ওই ইনজার্টের ব্লকটায় কিছু লিখে একটা ইনজার্টে ক্লিক করব, একটা করে নোড ইনজার্ট হতে থাকবে। তো এভিএল ট্রি শুরু করার আগে, এভিএল ট্রিটা অ্যাকচুয়ালি তিনজন
তোমার কম্পিউটার সায়েন্টিস্ট তাদের নামে রাখা হয়েছে। হ্যাঁ, তো এই কথাটার পুরো কথাটা হচ্ছে অ্যাডেলসন, ভেলস্কি অ্যান্ড ল্যান্ডিস, এই তিনজনের নামে রাখা হয়েছে। তো এই জন্যই এটাকে এবিএল ট্রি বলা হয় আর কি। তো এবার ঘটনা হচ্ছে এবিএল ট্রিটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা বিএসটি, বিএসটি মানে একটা বাইনারি সার্চ ট্রি, অবভিয়াসলি একটা বাইনারি সার্চ ট্রি, তাই তো? তো বাইনারি সার্চ ট্রির যে প্রপার্টিস গুলো আছে এবিএল ট্রি কিন্তু সেটা ফলো করবে। বাইনারি সার্চ ট্রি ইয়ে কি মানে প্রপার্টিস কি? বাইনারি সার্চ ট্রি এর প্রপার্টিস হচ্ছে যে যেটা রুট তার বাঁ দিকে যে থাকবে তার ভ্যালু কম, যে ডান দিকে থাকবে তার ভ্যালু বেশি। তো আমরা যে প্রবলেমটা ট্র্যাক করলাম বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে, যে একদিকে যদি অনেকগুলো আমরা পরপর নোটকে অ্যাড করতে থাকি 1 3 5 এরকম করে করে যদি আমরা নোট করতে অ্যাড করতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আবার ওই যে ইনিশিয়াল যে প্রবলেমটা ছিল সার্চ টাইম n, সেই সমস্যাটা আবার দেখা যাচ্ছে। তো এই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি সলভ করার জন্য এবিএল ট্রি কি করলো, এবিএল ট্রিতে একটা অ্যাসেস করার চেষ্টা করলো যে হাইটটা কতটা বাড়ছে, অ্যাসেস করার চেষ্টা করলো হাইটটা কতটা বাড়ছে। তো ওরা কি করলো, প্রত্যেকটা নোডের সঙ্গে একটা ভ্যালুকে অ্যাসোসিয়েট করে দিল। কিভাবে অ্যাসোসিয়েট করে দিল? ওরা বললো যে কোনো একটা নোডের ভ্যালু যদি 0 হয় তাহলে সেই নোডটা ব্যালেন্সড। ভালো করে শোনো, কোনো একটা নোডের ভ্যালু যদি 0 হয় সেই নোডটা ব্যালেন্সড। যদি কোনো একটা নোডের ভ্যালু 1 বা -1 হয় তাও সেই নোডটা ব্যালেন্সড। এবার প্রশ্ন হচ্ছে এই যে 0 1 আর -1 এই যে তিনটে ভ্যালুর জন্য ব্যালেন্সড বলছে, এই ভ্যালুটা আসছে কি করে? খুবই সিম্পল, বলছে নোডটার লেফট সাবট্রি থেকে রাইট সাবট্রিকে তুমি যদি বিয়োগ করো তাহলে নোডের ভ্যালুটা তুমি পাবে। মানে হাইট অফ লেফট সাবট্রি, বাঁ দিকের যে সাবট্রিটা আছে তার যা হাইট এবং ডান দিকের যে সাবট্রিটা আছে তার যা হাইট, এই দুটোকে যদি আমি বিয়োগ করি বাঁ দিকের থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকেও করা যেতে পারে, যে কোনো একটা হবে একটা ট্রি এর ক্ষেত্রে, আইদার বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক, তাহলে যে ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে ওই নোডের ব্যালেন্সিং ফ্যাক্টর, ওই নোডের ব্যালেন্সিং ফ্যাক্টর বা ব্যালেন্স ভ্যালুও বলতে পারো। এই ব্যালেন্স ভ্যালুটা যদি 0 -1 এর মধ্যে থাকে তাহলে তুমি বলবে যে নোডটা ব্যালেন্সড, আর যদি 0 -1 এর বাইরে চলে যায় তখন কিন্তু নোডটা আর ব্যালেন্সড রইল না। যদি নোডটা ব্যালেন্স থাকে তাহলে তো খুবই ভালো কথা, তোমায় কিছু আর করতে হচ্ছে না। যদি ব্যালেন্স না থাকে তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ট্রিটাকে রোটেট করতে হবে। যদি দেখা যায় যে রাইট হ্যান্ড সাইডটা আমার হেভি হয়ে গেছে তাহলে আমি রাইট টু লেফট একটা রোটেট করব, মানে অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেট করব। আর যদি দেখি যে আমার লেফট হ্যান্ড সাইডটা ভারী হয়ে গেছে তাহলে ক্লকওয়াইজ আমি রোটেট করে আবার জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করব, যেটা আমরা এখনই আমরা অ্যানিমেশনের মধ্যে দিয়ে দেখতে পাবো। তাহলে প্রথমে আমার যে সংখ্যাগুলো নেবে সেটা হচ্ছে যে 1 2 3 4 এই সংখ্যাগুলোকে পরপর নিতে থাকো। 1 ইনসার্ট করো, দেখো তো হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। তাহলে দেখো এখানে কি ঘটলো। আচ্ছা এখানে তুমি একসাথেই নিয়ে নিয়েছো। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এইখানে এরা কিভাবে ক্যালকুলেট করলো দেখো, আরেকবার যদি তুমি দেখাতে পারো তাহলে সুবিধা হয়। এটা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করে ক্রিয়েশনটা দেখালে আমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। এটাকে ডিলিট করে দাও, ডিলিট করে নতুন একটা নাও।
ওই ডিলিটে যাও, ডিলিটে গিয়ে ডিলিটের ভ্যালু গুলো লেখো, ডিলিট করে দেবে। কাকে ডিলিট করতে চাইছো লেখো। বেশ, এই অবধি থাকো, এই অবধি থাকো, এই অবধি থাকো। এবার ইনসার্ট করো 4। বেশ, এবার এইখানে তোমরা একটা জিনিস দেখো, এরা একটা বেশি করে পারমিসিবল ভ্যালুর যে রেঞ্জ, সেটা স্ট্যান্ডার্ড বুকের থেকে একটা করে বেশি রেখেছে। স্ট্যান্ডার্ড বুকে পারমিসিবল রেঞ্জটা থাকে হচ্ছে 0, -1, 1। এরা যেটা করেছে সেটা হচ্ছে 1 করে বাড়িয়ে দিয়েছে। এরা করেছে 1, দেন ওই দিকটাই করে দিয়েছে 2, যেটা 1 ছিল সেটা হয়ে গেছে 2, যেটা 0 ছিল সেটা হয়ে গেছে 1, অ্যান্ড প্রবাবলি ওরা লাস্টেরটা করেছে 0, বা হয়তো সবাইকে 2 করে বাড়িয়েছে, আমি এখনো বুঝতে পারছি না। মেবি ওরা 1, 2 and 3 এই তিনটেকেই খুব সম্ভবত পারমিসিবল করে রেখেছে, 1, 2 and 3। আমি একবার তুমি 4টাকে ডিলিট করো, তাহলেই আমি বুঝতে পারবো। 4টাকে ডিলিট করলে 3-এর মাথায় কত আসছে একবার দেখি। ওকে, ফাইন। হ্যাঁ, তার মানে 0 যেটা, সেটাকে ওরা করেছে 1, তাহলে যেটা -1 সেটা হয়েছে খুব সম্ভবত 0, আর যেটা 1 ছিল সেটাকে করে দিয়েছে 2। এক করে সবার ভ্যালু বাড়িয়ে দিয়েছে। তো তাহলে দেখো যে যখন এটা লেফট সাবট্রিও নেই, রাইট সাবট্রিও নেই, তার মানে হাইট ব্যালেন্স ফ্যাক্টরটা কত, 0 - 0, বা এখানে এরা যেরকম করেছে আর কি 1 দিয়েছে সেটাকে। তাহলে আমরা ধরতে পারি যদি কোনো কিছুই না থাকে, লেফট এন্ড রাইটে যদি কোনো চাইল্ড না থাকে, সেক্ষেত্রে এটা 1, কিন্তু অ্যাকচুয়ালি এটা 0 লেখা উচিত ছিল। ফাইন, দেন আবার একটা ইনসার্ট করো, এবার ইনসার্ট করো 4। রাইট, তাহলে দেখো 4 যখন ইনসার্ট করা হলো, তখন 4 এর আবার লেফট এন্ড রাইট কিছু নেই, সেই জন্য 4 এর ব্যালেন্সিং ফ্যাক্টর হয়ে গেল 1, আর 3 এর ব্যালেন্সিং ফ্যাক্টর হয়ে গেল 2। কি করে হলো? কারণ 3 এর রাইট হ্যান্ড সাইডে একটা কিছু এসে অ্যাড হয়েছে, সেটা মাইনাস যেটা বললাম যে লেফট, তার মানে 3 এর রেসপেক্টে ডান দিকে দুটো নোড আছে এবং বাঁ দিকে কোনো নোড নেই, সেই হিসেবে বিয়োগ করে ওটার ভ্যালুটাকে ওরা ক্যালকুলেট করলো। তারপরে আরেকটা ইনসার্ট করো, ওয়ানকে ইনসার্ট করলো। 1কে ইনসার্ট করলে দেখো সবাই ব্যালেন্সের মধ্যেই আছে, 1, 1, 2 যেটা এখানকার ব্যালেন্সিং ফ্যাক্টর, তো সবগুলো ব্যালেন্সের মধ্যেই আছে, কোনো প্রবলেম নেই। দেন আবার অ্যাড করতে থাকো। এখনো ব্যালেন্সের মধ্যেই আছে। আবার ডান দিকেই অ্যাড করো 6, ইনসার্ট করো 6। তাহলে সার্চিংটা কিভাবে হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। 6 যখনই অ্যাড হলো, সবার 1 করে বেড়ে গেল, এবং সেটার সঙ্গে সঙ্গে ডিসব্যালেন্সড হয়ে গেল। ডিসব্যালেন্সড হওয়াতে ওখানে দেখো একটা আমাদের একটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা টার্ন হলো। তাতে কি হলো? তাতে 5টা উপরে উঠে এলো, 4 বাঁদিকে চলে গেল, এবং 6 ডান দিকে চলে গেল। এই জিনিসটা যদি আরেকবার তুমি দেখাতে পারো তাহলে সুবিধা হবে সবার। দেখো 6 আসার পরে 1 করে বেড়ে গেল 3, দেখো তার মানে অ্যাকচুয়ালি ডিসব্যালেন্সড হচ্ছিল কে? উপরে 3টে ডিসব্যালেন্সড হচ্ছিল, সেই জন্য একটা আমাদের রাইট অ্যাঙ্গেল মানে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা একটা শিফট রোটেট করালাম। এই রোটেট করানোর ফলে আবার জিনিসটা ব্যালেন্সড হয়ে গেল। তো এই রোটেশনটা তোমাদেরকে
মাথায় রাখতে হবে। আমি একটা পিপিটি শেয়ার করছি, এই পিপিটিটা বেশ ডিটেইলড। আচ্ছা, এগিয়ে যাও, কিছুটা এগিয়ে যাও। এখানে এগুলো দেখার সেরকম কিছু নেই। হুম। আচ্ছা, এই জায়গাটা একটু দাঁড়াও। ব্যালেন্স আনব্যালেন্স বিএসটি যেটা আমি দেখাচ্ছিলাম, এটা তো তোমরা বুঝতেই পেরেছো যে এইখানে যে ছবিটা দিয়েছে এটা একটা রাইট স্কিউ ট্রি, এটা আনব্যালেন্সড আছে এন টাইমস, যেটা এসা বলছিল এন টাইমস লাগবে এটাকে সার্চ করতে গেলে। বাট বাকি যে দুটো আছে তারা সেখানে আর এন টাইমস লাগছে না, সেখানে এন টাইমস এর থেকে কম সময় লাগবে। চলো তারপর চলো, এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমাদের যে এবিএল ট্রি, সেই এবিএল ট্রিটা এসছে। নাও তারপর চলো, চলো বেশ। আচ্ছা ঠিক আছে, এগিয়ে চলো এগিয়ে চলো। বেশ, এখানটা একটু দাঁড়াও, এখানটায় দাঁড়াও, বাঁ দিকটা একটু দাঁড়াও, হাইটের ব্যাপারটা একটু বলে দিই। এই যে এই জিনিসটা যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে হাইটটা, কোনো একটা পার্টিকুলার নোডের যে হাইট, সেটা তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। সেই হাইটটা যদি দেখা যায় যে -1, 0 and 1 এর মধ্যে আছে, তাহলেই ওরা বলছে যে ট্রিটা ব্যালেন্স, আদারওয়াইজ তোমাকে রোটেট করতে হবে। তারপরে নেক্সট স্লাইডে চলো, নেক্সট স্লাইড, নেক্সট। এখানে দেখো একটা ট্রি এর এক্সাম্পল দিয়েছে। দেখো প্রথমত, যেহেতু লিফ নোড যারা আছে, আমি যদি প্রথম বাঁদিকের ট্রিটাকে দেখি যেখানে এখন পয়েন্টারটা আছে, লিফ নোড গুলোতে সব দেখো হাইট হচ্ছে 0, কারণ না এর লেফট চাইল্ড আছে না রাইট চাইল্ড আছে, তাহলে স্বাভাবিকভাবে বিয়োগ করলে হাইট ব্যালেন্স ফ্যাক্টর যেটা সেটা বেরোচ্ছে 0, তাই একে কোনো রকম রোটেট করার দরকার নেই। তো এইরকম অনেকগুলোই 0 আমি দেখতে পাচ্ছি লিফ নোডের। ইন্টারনাল নোডে বাঁদিকে যে প্রথম যে ইন্টারনাল নোডটা আছে, সেই ইন্টারনাল নোডেরও দেখো বাঁদিকে একটা নোড, ডান দিকে একটা নোড, তাহলে অবভিয়াসলি তারও ব্যালেন্সিং ফ্যাক্টর 0ই আসবে। দুদিকেই সমান সংখ্যক নোড আছে, তাহলে ব্যালেন্সিং ফ্যাক্টর হয়ে গেল 0। এবার আমি যদি রুট নোডের দিকে যাই, রুট নোডের বাঁদিকে আছে দুখানা চিলড্রেন এবং ডান দিকে আছে একটা চিলড্রেন, তাহলে বাঁদিকে হাইট পাচ্ছি কত, বাঁদিক থেকে আমি যেটা সাবট্রি আছে তার হাইট পাচ্ছি 2, ডান দিকে আমি পাচ্ছি হচ্ছে 1। তাহলে এখানে যেটা করেছে, রাইটের থেকে লেফটকে বিয়োগ করেছে, রাইট সাবট্রি মাইনাস লেফট সাবট্রি, সেটা করলে ভ্যালু আসছে -1। তাহলে দেখো যতগুলো ভ্যালু আছে -1 এবং 0 সবাই পারমিসিবল রেঞ্জের মধ্যে, তাহলে কোনো রকম রোটেশনের আর দরকার নেই। ডান দিকেরটা আবার দেখো, ডান দিকের ক্ষেত্রে রুটের ঠিক নিচে বাঁদিকে যে ভ্যালুটা আছে, ডান দিকের এবিএল ট্রিটার এক্সাম্পলে রুটের ঠিক নিচে বাঁদিকে যেটা আছে সেটা দেখো -1। -1 কেন হলো, কারণ ডান দিকে কিছু নেই, বাঁ দিকে একটা আছে, তাহলে 0 - 1 হয়ে গেল -1। আমরা রাইট সাবট্রি থেকে লেফট সাবট্রিকে বিয়োগ করছি, তাই -1। আবার ডান দিকে যেটা আছে 0, ডান দিকে 0 যদি রুট হয়, রুটের ডান দিকে যেটা আছে সেখানে দেখতে পাচ্ছি ইন্টারনাল নোডটাতে 1 লেখা আছে। 1 কেন, কারণ বাঁ দিকে কিছু নেই, ডান দিকে 1, তাহলে 1 - 0 1, তাই হলো 1। তাহলে আপাতত যে নোড গুলো আছে সেখানে এরাও সবাই ব্যালেন্সডই আছে, -1 1 0 পারমিসিবল ভ্যালুর মধ্যেই আছে। এইবার আসছি আমি মাঝামাঝি নিচের দিকে যে এক্সাম্পলটা আছে তাতে। প্রথমেই রুটের কাছে যাচ্ছি। রুটের ক্ষেত্রে দেখো ডান দিকে আছে একটা মাত্র এলিমেন্ট, তাই তো, একটা এলিমেন্ট। বাঁ দিকে যেটা আছে
সেটা কতটা, সেখানে কতগুলো আছে লংগেস্ট চেনে, তোমাকে লংগেস্ট চেনে কতগুলো নোড আছে খেয়াল রাখতে হবে। তাহলে লংগেস্ট চেনে কতগুলো আছে, 3। তাহলে ডান দিকে হচ্ছে 1, বাম দিকে হচ্ছে 3, তাহলে 1 - 3 মানে হচ্ছে -2। তাহলে রুটের ভ্যালু হয়ে গেল কত, রুটের ব্যালেন্সিং ফ্যাক্টর হয়ে গেল কত, -2। তার মানে কিন্তু আর আমার ট্রিটা ব্যালেন্স নেই। যদি আমার ট্রি ব্যালেন্স না থাকে তখন আমরা কি করব, এটাকে ব্যালেন্স করার চেষ্টা করব। এই ব্যালেন্স করার জন্য আমরা বিভিন্ন রকমের রোটেশন করে থাকি। তো এই রোটেশন গুলোই হচ্ছে শেখার। এভিএল ট্রি এর ক্ষেত্রে এই রোটেশন গুলোই হচ্ছে শেখার। প্রশ্ন যেটা আসে, তোমাকে একটা র্যান্ডম একটা কি এর লিস্ট দিয়ে দেবে, এবার এই লিস্টটাকে নিয়ে তোমাকে আস্তে আস্তে করে এভিএল ট্রিটাকে রোটেট করে 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 ডেভেলপ করতে হবে। তো এই রোটেশনটা বেসিক্যালি 4 রকমের হয়, আর রোটেশন, এল রোটেশন, এলআর রোটেশন আর আরএল রোটেশন। 4 রকমের রোটেশন হয়। এই 4টে রকমের রোটেশন কোন কোন ক্ষেত্রে হয় সেটাই হচ্ছে দেখার। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে চলে যাও। নেক্সট স্লাইডে চলে যাও, তারপরে স্লাইডে চলো। দাঁড়া, যেতে থাকো, দেখি আমি কোনখান থেকে এটা দেখানো যেতে পারে। চলো তারপর স্লাইডে চলো, একটা ফুল ফ্লেজেড এক্সাম্পল আছে কিনা একবার সেটাই দেখা। এগুলো তোমরা একটু দেখে নেবে এমনিতে। আচ্ছা, এই যে এইখানটায় দাঁড়াও। এই দেখো, দেয়ার আর 4 কেসেস, যেটা তোমাদেরকে বলছিলাম। 4টে কেসে এখানে আছে যে ইনজারশন ইনটু লেফট সাব ট্রি অফ আ লেফট চাইল্ড। যদি লেফট সাব ট্রি লেফট চাইল্ড যদি আমাদের লেফট সাব ট্রির যদি লেফট চাইল্ড যদি আমি ইনজার্ট করি, সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল রোটেশনে এইটাকে আমরা ঠিক করে দিতে পারবো। ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো একটা ট্রি যদি থাকে, সেই ট্রিয়ে লেফট সাব ট্রির যদি লেফট চাইল্ডে ইনজার্ট করার জন্য গন্ডগোল হয়ে থাকে, ডিসব্যালেন্স হয়ে থাকে ট্রিটা, তাহলে আমরা একটা রোটেশনেই সেটাকে ঠিক করতে পারবো। ঠিক একইভাবে রাইট সাব ট্রির যদি রাইট চাইল্ডে কোনো একটা নোড ইনজার্ট করার জন্য এটা ডিসব্যালেন্স হয়, তাহলেও আমরা একটা রোটেশনে ঠিক করে দিতে পারবো। এদেরকে বলা হচ্ছে আউটসাইড কেস। খুব ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এবার কখন ডাবল রোটেশন লাগছে, যদি রাইট সাব ট্রি লেফট হেভি হয়, রাইট সাব ট্রি লেফট হেভি, লেফট সাব ট্রি রাইট হেভি, সেই ক্ষেত্রে আমরা দুটো রোটেশন করব। যদি লেফট সাব ট্রি লেফট হেভি হয় বা রাইট সাব ট্রি রাইট হেভি হয়, তাহলে আমরা সিঙ্গেল রোটেশনে ব্যালেন্স করে দিতে পারবো, মাথায় রাখবে। আর যদি লেফট সাব ট্রি রাইট হেভি, রাইট সাব ট্রি লেফট হেভি হয়, তাহলে আমাদেরকে দুটো রোটেশন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট, তারপর স্লাইডে চলো। নেক্সট, এখানে জাস্ট দেখাচ্ছে তোমাকে রাইট রোটেশন। আচ্ছা, এটা একটু পেছনের দিকে চলো, পেছনে চলো। আউটসাইড কেসটা যেখানে লেখা আছে সেইখানে যেতে হবে, পেছনের দিকে চলো। হ্যাঁ, তারপরে এখানে দাঁড়াও। কনসিডার আ ভ্যালিড সাবট্রি। দিস ইজ আ ভ্যালিড সাবট্রি। না, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ভ্যালিড সাবট্রি। ওকে, কারণ সবাই মোটামুটি হাইটটা ব্যালেন্সড হয়েই আছে। এটা একটা ব্যালেন্সড, এটা থেকে আমাদের কোনো রকমের রোটেশনের দরকার নেই। নেক্সট স্লাইডে চলো। ইনসার্টিং এক্স destroy the AVL property at node J। মানে আমি যদি এখানে এখন একটা নতুন একটা নোডকে যদি আমি ইনসার্ট করি, তাহলে প্রপার্টি এট নোড জে, যেটা এখানে রুট নোডে আছে, সেটা নষ্ট হয়ে যাবে। ওকে, তা সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হলো, কেন হলো নষ্টটা, এবার বোঝার চেষ্টা করো যে আমরা কোথায় ইনসার্ট করেছি।
আমরা ইনসার্ট করেছি কিন্তু লেফট সাব ট্রি এর লেফট, তাই তো? লেফট সাব ট্রি এর লেফট চাইল্ড হিসেবে এন্ট্রি করেছি। তাহলে লেফট সাব ট্রি এর যদি লেফট চাইল্ড হিসেবে আমি এন্ট্রি করে থাকি, তাহলে আমার কতগুলো রোটেশন দরকার? একটা না দুটো? লেফট সাব ট্রি একটা সিঙ্গেল রোটেশন দরকার, তাহলে সিঙ্গেল রোটেশনেই সেটা ঠিক হয়ে যাবে। এবার দেখবো যে রোটেশনটা করবো কিভাবে। নেক্সট স্লাইডে চলো। তাহলে দেখো যে যেহেতু বাঁ দিকটা গন্ডগোল করছে, মানে বাঁ দিকটা যেহেতু ভারী হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? সেটাকে ডান দিকে রোটেট করতে হবে। যেমন আমি ধরো আমার কাছে একটা সে কপি কল টাইপের আছে, ওকে? এবার কপি কলের বাঁ দিকে আমি ঝুলিয়েছি 5 কেজি আর আমি ডান দিকে ঝুলিয়েছি 3 কেজি। যদি আমি বাঁ দিকে 5 কেজি ঝোলাই আর ডান দিকে 3 কেজি ঝোলাই, তাহলে কি প্রবলেম হবে? তাহলে তো 5 কেজির দিকেই পুরো ব্যাপারটা চলে আসবে, তাই না? তাহলে এইটাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? আমাকে দড়িটাকে টুয়ার্ডস ডান দিকে নিয়ে যেতে হবে একটু একটু করে, না হলে ওই দিকটাই চলে আসবে। তো সেই জিনিসটা এখানে করা হচ্ছে যে যেহেতু লেফট হ্যান্ড সাইডটা হেভি হয়ে গেছে, আমরা রাইট রোটেশন করবো। এই জায়গাটা নোট করা খুব ইম্পর্টেন্ট। যদি লেফট হেভি হয় বা লেফট হ্যান্ড সাইডে যে আমার লেফট সাবট্রির লেফট চাইল্ডে কোনো একটা নোড ইনজার্ট হওয়ার জন্য যদি পুরো ট্রিটা ডিসব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা রাইট রোটেশন করব। এক সেকেন্ড, হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে এবার কি করলো? রোটেশনটা কিভাবে হচ্ছে দেখো, রোটেশনটা কিভাবে করছে ওরা। নেক্সট স্লাইডে চলো। যে এতক্ষণ কে এর সঙ্গে জে এর প্রিভিয়াস ছবিটাই যে কানেকশনটা ছিল, কে এর সাথে জে এর যে কানেকশনটা ছিল এবং কে এর সাথে ওয়াই এর যে কানেকশন ছিল, দুটোকেই দেখো তারা ক্রস করে দিয়েছে। দেখতে পাচ্ছ যে কে এর সঙ্গে জে এর যে কানেকশন আর কে এর সঙ্গে যে ওয়াই এর যে কানেকশন, সেটা দুটোকেই তোমার ক্রস করে দিয়েছে। দুটোকে ক্রস করে দিয়ে নতুন একটা কানেকশন যেটা এস্টাবলিশ করছে, সেটা হচ্ছে জে এর সাথে ওয়াই এর কানেকশন। ভালো করে খেয়াল করো যে কে এর সঙ্গে জে এবং কে এর সঙ্গে এইচ, তাদের দুটোকেই ডিসকানেক্ট করে নতুন কানেকশন হয়ে গেল জে এর সাথে ওয়াই এর কানেকশন। দেন নেক্সট স্লাইডে চলো। তাহলে জে এর সাথে যদি ওয়াই এর কানেকশন করার পরে নেক্সট কি করলো ওরা? জে এর সাথে ওয়াই এর কানেকশন করার পরে ওই যে পোর্শনটা তৈরি হলো, দেখো জে এর সাথে এইচ অলরেডি কানেক্টেড ছিলই, জে এর সাথে নতুন কানেকশন হলো এইচ এর। এরপরে যেটা করলো, যেটা কে তো এখন কারোর সাথে কানেকশন নেই, কে এর সাথে এবার কানেকশন করা হলো জে এর। তাহলে দেখো প্রিভিয়াসলি কে বাঁদিকে ছিল, তো তোমার মাথায় আসতে পারে যে কে তো স্যার বাঁদিকে ছিল, উপরে উঠলে কি করে? উপরে উঠলে এইভাবে যে উপরে তোলার পরে আমি জে কে খুব ইজিলি ডান দিকে নিয়ে যেতে পারি, কারণ রুটের ডান দিকে সেটার থেকে বড় নাম্বারই রাখতে হবে। তাহলে আমরা কি করলাম? আগের স্লাইডটায় আরেকবার ফিরে যাও। দেখো কে আর জে দুটোকেই আমরা ডিসকানেক্ট করে জে ওয়াই জেড এই তিনটেকে নিয়ে একটা এন্টিটি বানালাম এবং কে এর সঙ্গে জে এর কানেকশনটাকে আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, দুটোকে ওটাকে ডান দিকে, আগে যেটা জে লেফট হ্যান্ড সাইডে কে ছিল সেটা এখন আর নেই, এখন জে ওয়াই আর জেড কে নিয়ে পুরোটাই আমরা কে সাবট্রি রাইট সাবট্রি করে দিলাম। তার মানে কে হচ্ছে এখন আমাদের নতুন রুট। ওকে, ফাইন। দেন নেক্সট স্লাইডে চলো। তারপরটাই চলো, এটা তো হয়ে গেল। ওকে, বেশ, নেক্সট স্লাইড। এবার দেখো আগেরটা ছিল যে আউটসাইড কেস, তাই তো? এবারে যেটা আছে এটা হচ্ছে ইনসাইড কেস। তো ইনসাইডের কেসের ক্ষেত্রে কি হচ্ছে? ইনসাইড কেসের ক্ষেত্রে লেফট সাব ট্রি এর রাইট হেভি হয়। কি হয়? লেফট সাব ট্রি
লেফট সাবট্রি মানে কি, কে এক্স ওয়াই কে নিয়ে হচ্ছে লেফট সাবট্রি, তার রাইট হেভি হয়ে গেছে, মানে ওয়াই কে ইনসার্ট করার জন্য, ওয়াই কোন দিকে ইনসার্ট হচ্ছে, রাইটে, তাহলে ওয়াই কে ইনসার্ট করার জন্য ব্যাপারটা নষ্ট হয়ে গেছে, ব্যালেন্সটা নষ্ট হয়েছে। তাহলে কি করব, নেক্সট স্লাইডে চলো। তাহলে দুটো রোটেশন হবে, মাথায় রাখতে হবে যে সেখানে দুটো রোটেশন করতে হবে। রোটেশনটাকে দেখি যে এখন না, ও কেসটা দেখাচ্ছে, ইনসাইডের কেসটা তোমাকে দেখাচ্ছে যে প্রথমটা হচ্ছে লেফট সাবট্রি এর রাইট হেভি, এটা হচ্ছে রাইট সাবট্রি এর লেফট হেভি। রাইট সাবট্রি কিন্তু তার লেফট হ্যান্ড সাইডে ওয়াই কে আমি অ্যাড করার জন্য সেটা নষ্ট হয়ে গেছে, সিচুয়েশনটা দেখাচ্ছে। তারপরে দেখি, ওকে, এবার আবার ওইটাতে চলে এসছে, কনসিডার দি স্ট্রাকচার অফ সাবট্রি ওয়াই, যেখানে ওয়াই কে অ্যাড করার জন্য এটা নষ্ট হয়েছিল, মানে লেফট হ্যান্ড সাইডে রাইট হেভি হয়েছে। দেন তারপর হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইডের যদি রাইট হেভি হয়, তাহলে যেটা ওরা করলো সেটা হচ্ছে আই ভি এন্ড ডাব্লিউ। দেখি বাঁ দিকটা একবার চলো, না অতটা নয়, তারপরে চল কে ওয়াই, দেন আরেকবার ডান দিকে চলো, ওকে। সো এখানে যেটা বলছে যে y is equal to node I and subtrees V and W, তাহলে y যেটাকে অ্যাড করলাম সেই সেই পার্টিকুলার নোডটা যদি আমার I হয়, সে I এর বাঁ দিকে যাচ্ছে একটা সাবট্রি যেটা হচ্ছে V, এবং ডান দিকে যাচ্ছে আরেকটা সাবট্রি সেটা হচ্ছে W। মানে ওয়াইটাকে ভেঙে আই ভি আর ডাব্লিউ তিনটে পার্টে পার্ট করে দেখাচ্ছে। মানে ওয়াইটা একটা টোটাল একটা সাবট্রি ছিল, সেই সাবট্রিটাকে এখানে দেখো দুটো যে জিনিসটা মাথায় রাখবে, যেগুলো গোল গোল করে পাকানো আছে এইখানে এক্সাম্পলের ক্ষেত্রে তারা হচ্ছে কিন্তু নোড, আর যেগুলো তোমার ত্রিভুজ করে করা আছে তারা হচ্ছে তোমার সাবট্রি, মানে অনেকগুলো নোড আছে সেই সাবট্রির মধ্যে। তাহলে প্রিভিয়াসলি ওয়াই ছিল হচ্ছে একটা সাবট্রি, সেই সাবট্রি এর নোড আই তাকে করা হলো রুট, এবং তার বাঁ দিকে গেল ভি একটা সাবট্রি আর ডান দিকে গেল ডাব্লিউ আরেকটা সাবট্রি। নেক্সট স্লাইডে চলো। এবার দেখো লেফট রাইট ডাবল রোটেশনটা কিভাবে করছে। এবার কে এর সাথে প্রিভিয়াসলি কানেকশন ছিল হচ্ছে জে, এদিকে এক্স এবং আই। এবার যেটা করলো সেটা হচ্ছে যে আইটাকে খুব সম্ভবত কে এর সাথে রিপ্লেস করছে আর কে টাকে জে এর সাথে রিপ্লেস করছে। নেক্সট স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো যে রোটেশনটা কিভাবে হচ্ছে। দুটো রোটেশন, একটা হচ্ছে আই, আরেকবার বাঁদিকে স্লাইডটায় যাও, আই একবার বাঁদিকে রোটেট হচ্ছে প্রথমে, এন্ড দেন জে এর দিকে একবার ডান দিকে রোটেট হচ্ছে সেকেন্ড। তাহলে প্রথমে একটা লেফট রোটেশন, তারপরে একটা রাইট রোটেশন। দুদিকে দেখো অ্যারোটা দেওয়া আছে, দুটো রোটেশনের জন্য দুটো অ্যারো দেওয়া আছে, একদিকে প্রথমে বাঁ দিকে রোটেট তারপরে ডান দিকে। নেক্সট স্লাইডে চলো। তাহলে দেখো প্রথম যে রোটেশনটা করলো সেই রোটেশনের দরুন কি হলো, সেই রোটেশনের দরুন ভি হয়ে গেল কে এর সাবট্রি, ভি হলো কে এর রাইট সাবট্রি, আর ডাব্লিউ যেরকম আই এর সাবট্রি ছিল সেরকম আই এর সাবট্রি রয়ে গেল। এরপরে এখন কে এর সাথে জে এর আর কোনো কানেকশন নেই, আই এর বাঁ দিকে জুড়ে গেল কে আর জে এর বাঁ দিকে জুড়ে গেল আই। লেফট রোটেশনটা কমপ্লিট হলো, এটা হচ্ছে ফার্স্ট রোটেশন, একটা রোটেশন হলো। তাহলে আগে তোমাকে লেফট রোটেট করতে হবে, দেন তোমাকে রাইট রোটেট করতে হবে। এরপরে রাইট রোটেশনটা দেখাও, সেকেন্ড রোটেশন বা রাইট রোটেশন। তাহলে রাইট রোটেশনের ক্ষেত্রে দেখো এবার আই হয়ে গেল আমাদের রুট, এবং জে উইথ ডাব্লিউ এন্ড জেড তারা চলে গেল রাইট হ্যান্ড সাইডে, এবং পুরো ব্যাপারটাকে এভাবে করে ব্যালেন্স করবে। এই জায়গাটা একটু ভালো করে দেখবে, এই জায়গাটা একটু কনফিউজিং, যে প্রথমে লেফট রোটেট করলাম, রাইট রোটেট করলাম,
দেন ব্যালেন্স হবে। আরেকবার পেছনের স্লাইডে যাও। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা আমরা দেখি, পরে এক্সাম্পলটা করলে অনেক বেটার বোঝা যাবে। আচ্ছা চলো, তাহলে প্রথমে আমরা 3 কে রাখলাম, 3 এর পরে 2, 2 এর পরে 1, তাহলে কি হলো? ব্যালেন্সড, নষ্ট হলো, তাই না? যখন আমি 3 কে রাখলাম, 3 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত ছিল বলো? 3 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত ছিল যখন 3 কে ইনসার্ট করলাম প্রথমে? 3 কে যখন ইনসার্ট করলাম প্রথমে, 3 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত ছিল? হ্যালো, 0 হ্যাঁ 0। যখন 3 এর বাঁ দিকে 2 কে ইনসার্ট করলাম, ব্যালেন্সিং ফ্যাক্টর কত হলো? থ্রি এর বাঁ দিকে 2 কে ইনসার্ট করার পরে ব্যালেন্সিং ফ্যাক্টর কত হলো? 3 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত, 2 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত? 3 এর কত? 1 3 এর হলো 1, আর 2 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত? হ্যাঁ 0 0 0। তারপর যখন আমি 1 এড করলাম, 3 2 1 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত হলো বলো? 3 2 1 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত হলো? 3 2 1 এর ব্যালেন্সিং ফ্যাক্টর কত হলো? 3 এর 2 2 এর 1 2 1 0 2 1 0। তাহলে কি ABL ট্রিটা ব্যালেন্স আছে না ব্যালেন্স নেই? না স্যার নেই। নেই। তো এইখানে কোন তোমার কেসটা হয়েছে? ইনসাইড কেস না আউটসাইড কেস? ইনসাইড কেস হলো নাকি আউটসাইড কেস হলো? পিপিটিটা দেখো খুলে, কোন কেসটাই এটা পড়ছে আমাকে এক্স্যাক্টলি বলো। এটা কোন কেস এবং এখানে কতগুলো রোটেশন দরকার বলো সেটা। হ্যাঁ, কোন কেস, কোন কেসটা হয়েছে? আউটসাইড না ইনসাইড? কোন কেসটা হয়েছে বলতে পারছো না দেখে? পিপিটিটার মধ্যে তো কেস লেখাই আছে কোন কেসটা হয়েছে। হ্যাঁ, এই যে ব্যালেন্সটা ডিস্টার্ব হলো, নোটটা কোন দিকে ঢুকেছে, কোন সাবট্রি ঢুকেছে? লেফট সাবট্রি, লেফট সাবট্রির কি এটা? লেফট চাইল্ড, লেফট চাইল্ড। তা লেফট সাবট্রিতে লেফট চাইল্ড ঢোকার জন্য যদি ডিসব্যালেন্স হয়, সেটা কোন কেস? ইনসাইড কেস না আউটসাইড কেস? আউটসাইড কেস। আউটসাইড কেস। তাহলে এইখানে কোন রোটেট করব, ডবল রোটেট না সিঙ্গেল রোটেট? সিঙ্গেল রোটেট। সিঙ্গেল রোটেট। সেই সিঙ্গেল রোটেট করার সেই পলিসিটা দেখো। তাহলে ওই পেজটায় ফিরে যাও যেখানে লেফট সাবট্রি হেভি হয়েছে, তার জন্য সিঙ্গেল রোটেট করা হয়েছে, সেখানে যাও। আউটসাইড কেসে যাও। ইনসাইড কেসে দাঁড়িয়ে থাকলে কি করে হবে গাদা? বলছে আউটসাইড কেস দাঁড়িয়ে আছে ইনসাইড কেস। এই যে আউটসাইড, এটা তো এই জিনিসটা হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ, তাই তো? তাহলে এইখানে তোমার ডান দিকে যে জেডটা ছিল সেই জেডটা এই মুহূর্তে নেই, তাই না? ঠিক তো? ডান দিকে যে জেড ছিল সেটা নেই, আর ডান দিকে যে ওয়াই আছে সেটাও নেই, তাই তো? হ্যাঁ, শুধু কে আছে, জে আছে, কে আছে এবং এক্স। তো এক্স তো ইটসেলফ একটাই নোড, এক্স যে সাবট্রি সেটা ইটসেলফ, তাই তো? এই হচ্ছে কেস। তাহলে কি বলছে? তাহলে বলছে কে কে রোটেট করতে হবে, তাই তো? যে কাকে ধরে রোটেটটা হবে? রোটেটের অ্যাক্সিসটা কে হবে? কে কে। তাহলে যে যদি ডিসব্যালেন্সড হয়
রোটেটের অ্যাক্সিস হবে কে, কিভাবে রোটেটটা হচ্ছে একবার দেখাও, তারপরে স্লাইডে যাও। কিভাবে হচ্ছে, রাইট, তারপর যাও লাস্টে দেখো কি হচ্ছে, কি হলো, কে এর ডান দিকে গেল জে, তাই তো, আর কে এর বাঁ দিকে গেল এক্স। তাহলে এইটা যদি আমাদের ছবির মতো করে আমরা ওখানে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো সেটা, তাহলে এইখানে কি কি হচ্ছে, কে কে ম্যাপিং করতে পারছো, 2 কে হচ্ছে 2, তাহলে ওই ছবিতে 2 কোথায় গেল, ওই ছবিতে 2টা কোথায় গেছিল দেখো, আগে দেখো ওখানে যাও, ফিরে যাও, ওই ছবিতে কেটা কোথায় গেছিল, কেটা কেটা কোথায় উঠেছে, ওপরে উঠেছে তো, এখন উঠে তো, হ্যাঁ কেটা রুট হয়েছিল তো, তাই তো। হ্যাঁ আচ্ছা পেছনের স্লাইডটাই যাও, পেছনের স্লাইডে কেটা কি হলো, রুট হলো, তাই তো, আর যেটা তার আগে রুট ছিল এখন কেটা রুট হয়েছে। বেশ, এবার ডান দিকে চলো, একটা রাইটে যাও, তাহলে যেটা রুট ছিল সেটা কোন দিকে গেল, রাইটে রাইটে গেল, তাহলে আর বাকি যেটা এক্স যে দিকে ছিল সেটা সেই দিকেই রয়ে গেছে, শুধু রুট ডান দিকে চলে গেছে তার যারা তোমার সাবট্রি আছে তাদেরকে নিয়ে, কিন্তু আমাদের ছবিটাতে তো আর সাবট্রি নেই, ফাঁকাই ছিল। তাহলে এবার কি হবে তাহলে তাতে, চলো ওখানে চলো, তাহলে বাঁদিকে, হ্যাঁ, তাহলে কি হবে, 2 উপরে গেল, 3 যেটা রুট ছিল আগে সেটা চলে গেল ডান দিকে, আর বাঁদিকে 1 যেরকম ছিল সেরকম রয়ে গেছে। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ হ্যাঁ স্যার তা তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে কোন কেসটা হচ্ছে, দেখে পিপিটি থেকে দেখে নেবে যে তাহলে কিভাবে রোটেটটা হচ্ছে। মাথায় রাখবে ত্রিভুজ মানে হচ্ছে সাবট্রি, সেই সাবট্রিতে কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এমটিও হতে পারে, আর গোলগুলো মানে হচ্ছে নোটস। এইটুকু দেখে দেখে নিজেকে বুঝে বুঝে জিনিসটা করলেই 2-3 বার করলেই প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে স্লাইডে চলো দেখি কি করছে। আচ্ছা এবার আবার নতুন করে 4কে ইনসার্ট করছো, তাহলে 4কে ইনসার্ট করলে কোথায় ইনসার্ট হবে, 3-এর পরে ইনসার্ট হবে, ঠিক কি না, তাই তো, হ্যাঁ 3-এর ডান দিকে ইনসার্ট হ্যাঁ হবে তো, তাহলে ব্যালেন্স ফ্যাক্টর গুলো বলে ফেলো। ইনসার্ট 4-এর পরে ব্যালেন্স ফ্যাক্টর কি হলো, ইনসার্ট 4-এর পরে ব্যালেন্স ফ্যাক্টর কি হলো, ইনসার্ট 4 অপারেশনটার পরে প্রত্যেকটার ব্যালেন্স ফ্যাক্টর এখানে চ্যাটে লিখে পাঠাও তাড়াতাড়ি, 1 2 3 4 চারটেরই ব্যালেন্স ফ্যাক্টর লিখে পাঠাও চ্যাটে জলদি, দেখি কে কে ঠিক করে লিখতে পারছে। ইনসার্ট 4 এন্ড ইনসার্ট 5 দুটোরই ব্যালেন্স ফ্যাক্টর লিখে পাঠাও। ইনসার্ট 4 করার পরে ব্যালেন্স ফ্যাক্টর কি হবে, ইনসার্ট 5 এর পরে ব্যালেন্স ফ্যাক্টর কি হবে। কই পাঠাও, এতক্ষণ লাগছে নাকি। ইনসার্ট 4 আর ইনসার্ট 5 এর পরে ব্যালেন্স ফ্যাক্টর কি হচ্ছে সেটা লিখে পাঠাও জলদি। ইনসার্ট 4 এর পরে বলছে যে 3-এর 1 -1, 2-এর -2, আর বাকিদের গুলো লিখে নি। ইনসার্ট 5 এর পরে বলছে
4 এর -1, 3 এর -2, 2 এর -3। বেশ ভালো কথা, ঠিকই লিখেছে। তাহলে ডিসব্যালেন্সড হয়ে গেল তো? হ্যাঁ, ঠিকই লিখেছে তুষার, তাহলে তো ডিসব্যালেন্স হলো। তাহলে এবার ডিসব্যালেন্স যদি হয় তো কি আমাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে, কি করতে হবে সবার প্রথমে কি করতে হবে ডিসব্যালেন্স হয়ে গেলে? হ্যাঁ, ডিসব্যালেন্সড হয়ে গেলে সবার প্রথমে কি চেক করতে হবে? কোন দিকে ঢুকেছে নোটটা, কিটা? কোন দিকে নোটটা এসছে? তা কোন দিকে এসছে? রাইটে। রাইট রাইট সাবট্রি এর রাইট চাইল্ড না লেফট চাইল্ড? রাইট চাইল্ড। রাইট তাহলে চাইল্ড। ইনসাইড না আউটসাইড? আউটসাইড। আউটসাইড। তাহলে দেখা যাক কি করতে হবে। যদি রাইট সাবট্রি এর রাইট চাইল্ডে গন্ডগোল হয় তাহলে কি করতে হবে দেখা যাক। তাহলে ওখানে ফিরে যাও, আগের ছবিটাই ফিরে যাও। এটাকে একটা স্নিপিং টুল দিয়ে কেটে রাখো। এই ছেলে, এটাকে একটা স্নিপিং টুল দিয়ে কেটে রাখ, নাহলে বারবার রেফারেন্সের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটাকে কেটে একদিকে রাখ, এবার ওইখানে চল। এখানে দাঁড়িয়ে বললি কেন? কি হলো? আজব তো। তুই জানিস না কোনখানে যাবি? তুই দেখতে পাচ্ছিস না কি হয়েছে? কেসটা কোথায় যাওয়া দরকার? ছবিটাতে কি দেখলি? কি হয়েছে? কেসটা ইনসাইড না আউটসাইড? কেসটা কি ইনসাইড কেস না আউটসাইড কেস দেখতে পাসনি তুই? আমায় জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইডে এই ঘটনাটা ঘটেছে নাকি অন্য ঘটনা ঘটেছে? লেফট সাবট্রিতে কেউ ঢুকেছে আদৌ? ঢুকেছে তো রাইট সাবট্রিতে। ওই দেখো, ওই দেখো, আবার ইনসাইড কেসে চলে গেছে। আরে এটাতে তো লেফট সাবট্রিতে ঢুকেছে, কি বাংলা বুঝে না নাকি? যেটাতে রাইট সাবট্রিতে ঢুকছে সেইটাইতে দেখ, যদি থাকে ভালো, না হলে নেই, আর কি করা যাবে? তাহলে ওটা মিরর ইমেজ নিয়ে করতে হবে। সেটা পাচ্ছিস না? তাহলে লেফট সাবট্রিটের মিরর ইমেজ নিতে হবে। লেফট সাবট্রিট যেটা ঢুকেছে ওটাতেই যা, ওটার উল্টোটা করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এটার যদি আমি মিরর ইমেজ নিই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে যে আমাদের আলটিমেটলি কি হচ্ছিল, এই জিনিসটা আলটিমেটলি কি করছিল? এটা আলটিমেটলি করছিল হচ্ছে কে এর ডান দিকে যে যাচ্ছিল, তাই তো? কে এর ডান দিকে যে, হ্যাঁ তাই তো, কে এর ডান দিকে যাচ্ছে যে, আর কে এর বাঁ দিকে থাকছিল এক্স। সেটা কি ছিল কিনা দেখ একবার পরের স্লাইডটায়। কে এর ডান দিকে যে আর কে এর বাঁ দিকে এক্স কি ছিল? কে এর ডান দিকে যে, কে এর বাঁ দিকে এক্স, তাই তো? তাহলে ওইখানে ফিরে যা, ওই ছবিটাই ফিরে যা, ওই ছবিটাই স্নিপিং টুল দিয়ে কেটে রেখেছিস তো, খোল ওটাকে। হ্যাঁ, একটা সাইডে রাখ। বেশ, হ্যাঁ। তো এইখানে এবার দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে আমার এখানে যে কে, যে কোনটা বলো তো? 2। যে কোনটা? যে হচ্ছে 3, তাই তো? আর কে হচ্ছে কি 4।
তাই তো? ফার্স্ট ডিসব্যালেন্স যেটা নোট থাকবে তাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে সেইটা হবে আমার জে, যেটা প্রথম ডিসব্যালেন্সড নোট থাকবে, তার উপরে আরো অনেকে ডিসব্যালেন্স থাকতে পারে, তারা কেউ জে নয়, প্রথম ডিসব্যালেন্স যেটা সেটা হচ্ছে জে, দ্যাট ইজ 3। তাহলে 3-এর তার মানে জে এর বাঁদিকে যেটা ছিল সেটা হয়ে গেল, তো এই ছবিটার ক্ষেত্রে সেটা হলো তখন রুট। তাহলে এখানে দেখতে হবে জে এর ডান দিকে যে আছে, মানে এখানে কে কত, এখানে কে কত বলতো, এখানে জে কত আর কে কত, আরে লিখে পাঠা না, ওকে আবার ও আনমিউট করে লিখতে হবে। J3K4। রাইট, তাহলে জে হচ্ছে 3 আর কে হচ্ছে 4। তাহলে রোটেশনের পরে কে এর বাঁদিকে থাকবে জে আর ডান দিকে থাকবে 5, হয়ে গেল, যেটা এই রোটেশনে করেছে এরা, বুঝলে কি না? এবং এবং এখানে আরেকটা বিষয়ে মাথায় রাখার ব্যাপার, সেটা হচ্ছে যে কে এর ডান দিকে যেটা এক্স লেখা ছিল সেটা হচ্ছে এখানে 5, কিন্তু কে এর বাঁদিকে যেটা এক্স লেখা ছিল সেটা হচ্ছে এখানে 5, কে এর ডান দিকে যেটা ওয়াই, যেটা এখানে হবে 4-এর বাঁদিকের, সেটা কিছু নেই, আবার 3-এর বাঁদিকেও কিছু নেই। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে রোটেট হওয়ার পরে জে এর সঙ্গে ওয়াই এবং জেটা জুড়ে যাচ্ছে, সেই জে এবং ওয়াই কিন্তু আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে এমটি, ঠিক কি না? কি তৃষা, আমাদের কে এন জে এর যে রাইট সাবট্রিটা সেটা তো এমটি এই কেসটাতে, তাই তো? বুঝতে পারছো? হ্যাঁ। এটার মিরর ইমেজ নাও, এরা তো শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে লেফট চাইল্ড ঢোকার জন্য করেছে, এই ছবিটার মিরর ইমেজ নিলে তুমি জিনিসটা বুঝতে পারবে যে আমাদের কে এর সঙ্গে যে জুড়ে আছে আর জে এর সঙ্গে যে জুড়ে আছে, তার মানে এখানে 3-এর লেফট সাব ট্রি এবং 4-এর লেফট সাব ট্রি বোথ আর এমটি, যদি তারা থাকতো তাহলে তারা 3-এর নিচে অ্যাড হয়ে যেত, 3-এর লেফট সাব ট্রি এবং 3-এর রাইট সাব ট্রি হয়ে অ্যাড। বেশ, তা এইভাবে জিনিসটা তোমাকে করে করে যেতে হবে। আজকে আমি আর তোমাদেরকে ডবল রোটেশনটা করাচ্ছি না, ডবল রোটেশনটা নেক্সট দিন আমি করাবো। আপাতত এই জিনিসটা একটু বুঝে বুঝে নিজেরা দেখো যে ব্যাপারটা কিভাবে দাঁড়াচ্ছে। এখন তোমাদেরকে যে কাজটা আমি দেবো সেটা হচ্ছে যে এই যে ছবিটা, এই যে এখন যে ছবিটা, এই যে ছবিটা তোমার দেওয়া আছে হচ্ছে লেফট সাব ট্রি, হ্যাঁ, লেফট এর জন্য দেওয়া আছে যে লেফট সাব ট্রিতে নোট ঢুকছে, এটাকে রাইট সাব ট্রিতে নোট ঢুকছে এইভাবে করে কনভার্ট করো ফার্স্টে। এই যে ছবিটা জে কে ওয়াই নিয়ে যেটা আছে এটা লেফট সাব ট্রির জন্য করেছে, এটাকে আগে রাইট সাব ট্রির জন্য করো, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, করে এই জিনিসটা কমপ্লিট করো আজকে, এটাকে করে পাঠাও, এটাকে রাইট সাব ট্রির জন্য করে দিয়ে আমি কটা সিকোয়েন্স পাঠাচ্ছি, সেই সিকোয়েন্স গুলো তোমরা করে রাখবে, নেক্সট দিন আমরা ওই ডবল রোটেশনটা করব, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও আজকে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে পাঠিয়ে দাও, আর তোমরা লিভ করতে পারো। তোমাদের কি বলে ম্যানুয়াল সংক্রান্ত যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ লিভ করতে পারো সবাই।